সকাল থেকেই তীব্র রোদ, প্রাণ চাই চাই অবস্থা। বাসা থেকে বের হতেই একদম ইচ্ছেই হচ্ছে না ফাইমের, কিন্তু বের তো হতেই হবে, টিউশনি পড়াতে তো যেতে হবে। ভেবেছিল আজকে যাবে না, কিন্তু একটা স্টুডেন্টের পরীক্ষা চলছে, তাই না গেলে হবে না। আসলে ফাইম টিউশনিটা নিয়েছিল শুধুমাত্র নিজের পকেট খরচ চালানোর জন্য। বাবার যে ব্যবসা আছে তাতে সারা জীবন বেকার বসে থাকলেও আরামে খেতে পারবে। ফাইমের আব্বু অনেকবার বলেছেন ওনার ব্যবসায় হাত দিতে, কিন্তু ফাইম জানায় আগে পড়াশোনা শেষ করবে, তারপর বাকিটা দেখবে। আর তাই কয়েকটা টিউশনে নিয়েছে, যাতে কারোর কাছে টাকা খুঁজতে না হয়। তারপর বাইক নিয়ে এই গরমে বের হলো স্টুডেন্টের বাসার উদ্দেশ্যে। কলিং বেল বাজতেই একটা অচেনা মেয়ে দরজা খুলে দিল। ফাইম একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। গরমে মাথা গুলিয়ে আবার ভুল বাসায় চলে আসলো না তো। ফাইম আবার বাসার নাম্বারের দিকে তাকালো। 7 নম্বর ফ্ল্যাট না, ঠিক আছে তো। মেয়েটা ভ্রুকুচকে ফাইমের দিকে তাকিয়ে আছে। ফাইম এবার বলল, এটা দেহান্তের বাসা না? মেয়েটা জবাব দিল, হ্যাঁ, কিন্তু আপনি কি? জি, আমি দেহানের টিচার। ও আচ্ছা, ভেতরে আসুন। তারপর ফাইম ভেতরে ঢুকে ড্রয়িং রুমে গিয়ে বসলো। একটু পর ওর স্টুডেন্টের দিহান বই খাতা নিয়ে আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দেহান? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পরীক্ষা কেমন যাচ্ছে? অনেক ভালো স্যার, যা পড়িয়েছেন তা থেকে এসেছে। ভালো করে লিখে দিয়েছো তো সব? জি স্যার, দিয়েছি। আগামীকাল কি পরীক্ষা? স্যার ইংরেজি। আচ্ছা, বই বের করো। দিহান বই খাতা বের করলো। ফাইম ওকে কিছু গুরুত্বপূর্ণ পড়া দাগিয়ে পড়তে বলল। দিহান পড়ছে, এমন সময় ওই মেয়েটা ট্রে করে নাস্তা নিয়ে আসলো। তারপর আবারও চলে গেল। ফাইম এবার দিহানকে জিজ্ঞাসা করলো, দেহান, উনিকে আগে তো কখনো দেখিনি। স্যার আমার বড় আপু দিশা, উনি হস্টেলে থেকে পড়াশোনা করেন। গতকালই এসেছে, তাই দেখেননি। কিছু পড়ে তোমার বোন? ইন্টার ফার্স্ট ইয়ার। ও আচ্ছা। এমন সময় দিহানের আম্মু রুমে আসলেন। ফাইম ওনাকে উদ্দেশ্য করে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? জি আন্টি, ভালো আছে। তোমার বাবা মা সবাই ভালো আছেন? মায়ের শরীরটা একটু খারাপ, এমনিতে বাকি সবাই ভালো আছেন। কেন বাবা, কি হয়েছে? তেমন কিছু না, আসলে আম্মুর শরীরটা ইদানিং অনেক দুর্বল, আর বাসার সব কাজ নিজেই করেন। তোমার কোনো বোন নেই? না আন্টি, আমি একাই। ও আচ্ছা, তাহলে তুমি একটা বিয়ে করলেই তো পারো। বিয়ের বয়স তো হয়েছে তোমার, এতে তোমার মায়েরও একা একা আর কাজ করা লাগবে না। ফাইম লজ্জা পেয়ে বলল, ওসব এখন না আন্টি, আগে পড়াশোনা শেষ করি, নিজের পায়ে দাঁড়াই, তারপর ভেবে দেখব। তাছাড়াও এখন বেকার। আহা, কে বলেছে তুমি বেকার? পড়াশোনা করেছো, তোমার বাবার ব্যবসাও দেখছো। তারপরও আন্টি আরো পরে করব। তোমাদের বাসাটা যেন কোথায়? আম্মু আমি চিনি। তাহলে একদিন গিয়ে তোমার মাকে দেখে আসবো। জি আন্টি, গেলে আম্মু অনেক খুশি হবেন। দেয়া তো চেনেই, আপনার যখন ইচ্ছে চলে যান। আচ্ছা ঠিক আছে, পড়াও, আর বিরক্ত করি না তোমাদের। বলে দিহানের আম্মু চলে গেলেন। আসলে দিহানের আম্মু ফাইমকে অনেক স্নেহ করেন। উনি নাকি অনেক টিচার দিয়ে পড়িয়েছেন দিহানকে, কিন্তু দিহান কাউকেই মানতে চায় না, শুধুমাত্র ফাইমকেই মানে। যা পড়া দিয়ে যায় সবই শিখে রাখে। ফাইম পড়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বিকেলে বের হলো ক্রিকেট খেলতে। ফাইম খেলছিল, তখনই দেখলো দিহান ওর দিকেই দৌড়ে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার দিহান, তুমি এখানে? আব্বুকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। ফাইম ওইদিকেই তাকিয়ে দেখলো দিশাও দাঁড়িয়ে আছে। দিহান বলল, স্যার স্যার, আমাকে একটু খেলতে নেবেন? শুধুমাত্র 1 ওভার খেলবো। তুমি খেলবে? হ্যাঁ স্যার প্লিজ। ঠিক আছে। এই দেহানকে ব্যাট দে। স্যার আপনি বোলিং করেন। ওকে। তারপর 2 ওভারে দিহানের সাথে খেললো ফাইম। ছেলেটা ছোট হলেও অনেক ভালো ব্যাটিং করে। তারপর খেলা শেষ হলে ফাইম দিহানকে উদ্দেশ্য করে বলল, দিহান, তুমি একটু দাঁড়াও, আমি আসছি।
বলেই ফাহিম সামনের দোকান থেকে 2টা আইসক্রিম কিনে এনে দিহানকে দিল আর বলল একটাও খেতে আর একটা ওর আপুকে দিতে। তারপর দিহান আইসক্রিম দুটো নিয়ে চলে গেল। ফাহিমও বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। রাতে একটু পড়াশোনা করে ঘুমিয়ে গেল ও। পরদিন ভার্সিটি থেকে আসার সময় দিহানদের বাসায় গেল ফাহিম। ভাবলো একেবারে পড়িয়ে বাসায় যাবে। বেল বাজতেই আজকেও দিশা দরজা খুলে দিল। তারপর ফাহিমকে দেখে একটা মুচকে হাসি দিয়ে বলল, ধন্যবাদ। এটা বলেই ভেতরে গেল ও। কিসের জন্য ধন্যবাদ দিল ফাহিম সেটা বুঝলো না। তারপর ভেতরে গিয়ে দিহানকে পড়াতে লাগলো। একটু পর দিহানের আম্মু নাস্তা নিয়ে এসে বললেন, কালকে নাকি দিহান তোমার সাথে ক্রিকেট খেলেছে আর তুমি নাকি আইসক্রিমও কিনে দিয়েছো। হ্যাঁ আন্টি। 2 ভাই বোন এসে সে কি কথা, দিশার তো আইসক্রিম অনেক পছন্দ, আর তুমি যে আইসক্রিম দিয়েছো ওটা নাকি আমাদের এদিকে দোকানে পাওয়াই যায় না। ও আচ্ছা, আগে জানলে আমি নিয়ে আসতাম। আরে না না, এসব লাগবে না, তুমি বলেছো এটাই অনেক, আমি তো বলছি। তারপর আরও কিছু কথা বলে দিহানের আম্মু চলে গেল। তারপর ফাহিম বুঝতে পারল দিশা কেন তখন ধন্যবাদ দিয়েছিল তাকে। এরপর থেকে ফাহিম যতদিন দিহানদের বাসায় যেত সাথে করে 2টা আইসক্রিম নিয়ে যেত। তারপর দেখতে দেখতে দিহানের পরীক্ষা শেষ হয়ে যায়, যার কারণে আর দিহানদের বাসায় যাওয়া হয়নি। একদিন রুমে বসে মোবাইল চালাচ্ছিল ফাহিম। হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি দিশা, দিহানের বোন। ও আচ্ছা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমার নাম্বার পেলে কোথায়? আম্মুর ফোন থেকে নিয়েছি, আর এটা আমার নাম্বার। ও আচ্ছা, তা বলো কেমন যাচ্ছে দিনকাল? দিহান কেমন আছে? ভালোই আছে। আপনি তো আর আমাদের বাসায় আসলেন না। এখন তো আর দিহানকে পড়াই না। পড়ার না বলে কি আসা যাবে না? না, তেমনটা না, আসলে ওদিকে যাওয়া হয় না। আইসক্রিম দিতেও তো আসতে পারেন। ওই যে লাস্ট দিয়েছিলেন আর তো খাওয়া হয় নাই। দিহানকে বলে দোকান থেকে এসে আমার নাম বলে আইসক্রিম নিয়ে যেতে, টাকা লাগবে না। না, আপনি এনে দিলেই খাবো। এখন আইসক্রিমের জন্য প্রতিদিন তোমাদের বাসায় যাব? দরকার হলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আজকে বিকেলে অনেকগুলো আইসক্রিম নিয়ে আসবো। সত্যি তো? হুম। তারপর আর কিছু কথা বলে কল কেটে দিল। বিকেলে অনেকগুলো আইসক্রিম নিয়ে দিহানদের বাসায় গেল ফাহিম। ওকে দেখেন দিহানের আম্মু খুশি হয়ে বললেন, আরে ফাহিম, তুমি এসেছো? আমি তো ভেবেছি তুমি হয়তো ভুলেই গেছো। না আন্টি, তেমন কিছু না। আপনারা এত স্নেহ করেন, আপনাদের কিভাবে বলতে পারি। আসলে এদিকে আসা হয় না, তাই আর কি। আসা হয় না মানে কি? তুমি আমাদের বাসার উদ্দেশ্যে আসবে, আর এগুলো কি এনেছো? তাই বলে এতগুলো? এখন তো আর দেহানকে পড়াই না, তাই প্রতিদিন আসা হয় না। একসাথে অনেকগুলো আছে, 2 ভাই বোন মিলে খাবে। তুমিও না ওদের কথায় কান দিও না তো। ওরা যা দেখে তাই পছন্দ করে, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করলে। না আন্টি, সমস্যা নেই। আমি তো ওদের বড় ভাইয়ের মতো, আর বড় ভাই হিসেবে এটা আমার দায়িত্ব, ছোট ভাই বোনদের আবদার পূরণ করা। আচ্ছা বসো, আমি ওদেরকে ডেকে দিচ্ছি। বলে দিহান আর দিশাকে ডাকলেন উনি। দিহান দৌড়ে এসে ফাহিমের পাশে বসলো। দিশা ফাহিমকে দেখে অনেক খুশি হলো। দিহানের আম্মু নাস্তা আনতে চলে গেলেন আর দিহান আইসক্রিমগুলো ফ্রিজে রাখতে গেল। ফাহিম সোফায় বসে আছে আর অপরটিতে দিশা। কেমন আছেন স্যার? এই তো ভালো। তোমার পড়াশোনার কি খবর? হোস্টেলে যাওনি আর? না, হোস্টেল থেকে চলে এসে এখানে ভর্তি হয়েছি। কেন? এমনি, ওখানে ভালো লাগে না। ও আচ্ছা। আপনার পড়াশোনা কি শেষ? না, এখনো শেষ না। 3 মাস পরেই ফাইনাল এক্সাম দিলে অনার্স শেষ হয়ে যাবে। ও আচ্ছা, তারপর কি করবেন? চাকরি নাকি ব্যবসা? এমন কোনো চিন্তা ভাবনা নেই, ইচ্ছে আছে বাইরে চলে যাওয়ার। একাই? হ্যাঁ, তোর কাকে নিয়ে যাব? না মানে বিয়ে করে যাবেন না? আর ওইসব দেরি আছে, এখন না, বিদেশ থেকে এসে। কথাটি শুনে কেন যেন দিশার মনটা খারাপ হয়ে গেল। একটু পর দিহানের আম্মু নাস্তা নিয়ে আস্তে আস্তে বললেন, এটা কেমন কথা ফাহিম? তুমি না বললে তোমার আম্মু অসুস্থ, আর এখন তুমি বলছো বিয়ে না করে চলে যাবে?
ওই দিন দিহানকে নিয়ে গিয়েছিলাম তোমাদের বাসায়। আপা তো অনেক নালিশ করলেন তোমায় নিয়ে। ওনার অনেক ইচ্ছে তোমাকে বিয়ে করাবেন, আমাকেও বলেছেন তোমায় বলতে। আমি বলেওছি তোমায় বুঝাবো। ফাইম যেন মাইন কাট চিপায় পড়ে গেল। এমনিতেই ওর অনেক লজ্জা, আর তার মাঝে বিয়ের কথা শুনলে তো আরও লজ্জা পায়। ফাইম হেসে বলল, আচ্ছা আন্টি, ভেবে দেখবো। এরিশা, যা তো ফাহিমের চা নিয়ে আয়। দিশা উঠে চলে গেল। তখন দিহানের আম্মু বললেন, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি ফাহিম? হ্যাঁ আন্টি, বলুন, কিছু মনে করবো না। দেখো, আমি কিন্তু অনেক ফ্রি মনের একজন। দিহান আর দিশার সাথেও বন্ধুর মতোই চলি, তুমিও তাদের মতো। তাই জিজ্ঞেস করছি, তোমার কি কাউকে পছন্দ, মানে বিয়ে করবে বলে ঠিক করেছো? দিহানের আম্মু কথা শুনে ফাইমকে একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর মৃদু স্বরে বলল, না আন্টি, এমন কিছু নেই। থাকলে বলতে পারো, দরকার হলে আমি তোমার মা বাবার সাথে কথা বলবো। না আন্টি, থাকলে বলতাম। আসলে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি, ওসবের দিকে কোনো আগ্রহ নেই। আচ্ছা, কিছু মনে করো না আবার। না না আন্টি, কে যে বলেন, আপনি তো আমার মায়ের মতোই, কেন কিছু মনে করব? তখনই দিশা চা নিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু আসছি। না আন্টি, আজকে আর বসবো না, কাজ আছে, অন্যদিন আসবো। চলে যাবে? রাতে খেয়ে যেও। না আন্টি, অন্য কোনো দিন। ঠিক আছে, তাহলে চাটা খেয়ে যাও। আমার একটু ওদিকে যেতে হবে, একজন এসছে দেখা করতে। আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা, 2-3 দিনের ভেতর তোমাদের বাসায় যাব। যাইয়েন, এটা আমাকে বলতে হবে না। তারপর উনি চলে গেলেন। দিশা বসে আছে আর ফাইম চা খাচ্ছে। হঠাৎ দিশা একটা কাগজের টুকরা দিয়ে বলল, এটা নিন, আর বাসায় গিয়ে পড়বেন। এটা বলেই ও চলে গেল। ফাইম কাগজের টুকরোটা পকেটে নিয়ে চা খেয়ে দিহানকে বলে বের হয়ে পড়ল। বছরের শেষ, তাই এখন আর কোনো টিউশনে নেই, আর পড়াবেও না বলে ঠিক করলো ও পরীক্ষা দিয়ে বাইরের জন্য অ্যাপ্লাই করবে। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলো ফাইম। হঠাৎই পকেটে হাত দিয়ে কাগজটা পড়ল ও। খেয়ালই ছিল না এটার কথা। তারপর কাগজটা খুলে দেখলো অনেক সুন্দর করে লেখা, আমি আপনাকে ভালোবাসি, উত্তরটা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন। ফাইম কি বলবে বুঝে উঠতে পারছে না। দিশা যে এমন কিছু করবে সেটা ফাইম ভাবেও নি। দিহানের আম্মু যদি এসব জানেন তাহলে ফাইমকে নিশ্চয়ই ভুল বুঝবেন। তখনই হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো দিশার নাম্বার থেকে। পড়েছেন? মেসেজটা দেখে ফাইম কিছুটা কঠোর গলায় রিপ্লাই দিল, দেখো দিশা, তুমি এখন অনেক ছোট, এখন তোমার আবেগের বয়স, তোমার এসব প্রেম ভালোবাসা মানায় না। মন দিয়ে পড়াশোনা করো, আর আন্টি যদি এসব জানেন তাহলে অনেক কষ্ট পাবেন। আমি চাই না আন্টি আমাকে ভুল বুঝুক। এটাই কি আপনার উত্তর? দেখো দিশা, বুঝার চেষ্টা করো, আমি তোমাকে ছোট বড় মতোই দেখছি, আর আন্টি একলা আমার ছেলের মতো স্নেহ করেছেন। আমি পারবো না ওনাদের বিশ্বাস নষ্ট করতে। আমি তো প্রেম করার কথা বলছি না আপনাকে, আমি বিয়ে করতে চাই। তোমার এখনো বিয়ের বয়স হয়নি, আর তোমার বাবা মায়ের অনেক স্বপ্ন তোমাকে নিয়ে। তুমি প্লিজ এমন পাগলামি করো না, মন দিয়ে পড়াশোনা করো, দেখবে অনেক ভালো কিছু তোমার জীবনে আসবে। ওপাশ থেকে স্থির হয়ে আর কোনো রিপ্লাই আসলো না। ফাইম কিছুটা মন খারাপ নিয়ে শুয়ে পড়ল। এমনটা হবে যদি জানতো তাহলে ওখানে আর যেত না ও। এসব ভাবতে ভাবতে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ল। সব কিছু মন থেকে ঝেড়ে ফেলে পরীক্ষার প্রিপারেশনে ব্যস্ত হয়ে পড়ল। খুব ভালো মতোই পরীক্ষা দিল ফাহিম। আশা করা যায় ভালো রেজাল্টই আসবে, তাই সিদ্ধান্ত নিল আর রেজাল্টের অপেক্ষা করবে না, বরং বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে ও। তাই বাবা মাকে অনেক কষ্টে রাজি করালো ফাহিম। ওনারাও ভবিষ্যতের কথা চিন্তা করে আর মানা করলেন না, কিন্তু ফাইভের আম্মু অনেক করে বললেন যেন বিয়ে করে তারপর বিদেশে যায়। কিন্তু ফাইম কথা দিয়েছে 1 বছর পরে সে বিয়ে করবে। তারপর ফাইম সব প্রস্তুতি নিতে লাগলো। সেদিনের পর থেকে আজ পর্যন্ত ফাইম আর দিহানের বাসায় যায়নি। দিহানের আম্মু অনেকবার কল দিয়েছেন, কিন্তু ও রিসিভ করেনি। দিশাও ও আর কোনো মেসেজ দেয়নি, হয়তো বুঝেছে সে। আবেগের বয়সে মানুষ এগুলোই বলে। তারপর সব ঠিক হয়ে যায়। একদিন বিকেলে রুমে বসে কাগজপত্র ঠিক করছিল ফাইম। হঠাৎই নিচে মানুষের আওয়াজ শোনা গেল, মনে হচ্ছে কেউ এসেছে।
ফাহিম সেদিকে ভ্রুক্ষেপ না করে কাজ করতে লাগলো। তখনই ওর আম্মু এসে নিচে যেতে বললেন। কেউ নাকি এসেছে। কে এসেছে জিজ্ঞাসা করার আগে চলে গেলেন তিনি। ফাহিম সব কিছু গুছিয়ে গিয়ে দেখলো দিহানরা এসেছে, মানে দিহানের বাবা মা সাথে দিশাও। তাদেরকে দেখে ফাহিম একটু ভড়কে গেল। দিশা আবার উল্টোপাল্টা কিছু বলে নাই তো ওনাদের? ফাহিম নিচে নেমে গিয়ে ওনাদের সালাম দিল। দিহানের আব্বু দেশের বাইরে থাকেন। ওনার সাথে আরও আগে একবার দেখা হয়েছিল ফাহিমের। অনেক ভালো মানুষ তিনি। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? দিহানের আম্মু কিছুটা অভিমানী সুরে বললেন। সেটা জিজ্ঞেস করে কি করবে? তুমি নাকি আমাকে তোমার মায়ের মতো ভাবতে, অথচ একদিনও মায়ের কোনো খোঁজও ননি। এটাই বুঝি ছেলের দায়িত্ব? পাশ থেকে দিহানের আব্বু বলে উঠলেন। ও থাম তো, শুধু শুধু ছেলেটাকে রাগ দেখাচ্ছ। পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, ব্যস্ত তো থাকবেই। তোমরা চুপ করো। ইয়াং ম্যান, বলো কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল, আপনি কেমন আছেন? আর কবে এসছেন দেশে? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 8 দিন হলো দেশে এসেছি। এসে শুনলাম তুমি নাকি আর পড়াবে না। জি আঙ্কেল, আসলে আমি অনার্স ফাইনাল এক্সাম দিয়েছি আর সিদ্ধান্ত নিয়েছি বাইরে চলে যাব। গুড ডিসিশন, তবে একা যেতে পারবা না। ফাহিম ওনার দিকে তাকালো। মানে বুঝলাম না আঙ্কেল। সেটা বোঝানোর জন্য তো আসা। তোমার বাবার সাথে আমি আগেই সব কথা ফোনে বলে দিয়েছি। এখন শুধু তুমি আর তোমার মা বাকি। ফাহিম কিছুই বুঝলো না কি হচ্ছে। দিশার দিকে তাকালো। সে নিচের দিকে তাকিয়ে আছে। তারপর দিহানের আব্বু ফাহিমের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আপা, আপনার সাথে আমরা কিছু জরুরি কথা বলতে এসেছি। যদি অনুমতি দেন তাহলে বলতাম। আরে ভাই সাহেব, সেটা না হয় বললেন। প্রথমবার আমাদের বাড়ি এসেছেন, আগে কিছু খান। খাওয়ার জন্য সারা জীবন পড়ে আছে, আর আগে কথা বলে নেই, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, বলেন। দিহানকে আজ 3 বছর ধরে ফাহিম পড়ায়। অন্য আরও টিচার দিয়ে দিহানকে পড়িয়েছি, কিন্তু সব টিচার নালিশ করতো দিহানের নামে। এ নিয়ে আমরা পড়ে যাই অনেক দুশ্চিন্তায়। তারপর দেখা হয় ফাহিমের সাথে। ফাহিম ওকে পড়াতে শুরু করে। আলহামদুলিল্লাহ, দিহান ফাহিমকে অনেক মানে ও ভয় পায়। তার থেকে ফাহিমকে আমরা আমাদের পরিবারের সদস্য হিসেবেই ধরি। সে অনেক ভালো একটা ছেলে, ওর সামনেই বলছি। তাই আজকে একটা আবদার নিয়ে আমরা এসেছি। হ্যাঁ বলুন, কি আবদার? আমি আর দিহানের মা মিলে সিদ্ধান্ত নিয়েছি, আর গতকাল ভাই সাহেবের সাথেও কথা হয়েছে, উনিও রাজি। কি সিদ্ধান্ত খুলে বলেন। আসলে বিষয়টা হচ্ছে, আমরা আমাদের একমাত্র মেয়ে দিশার জন্য ফাহিমকে চাইতে এসেছি। আমার মেয়েও ফাহিমকে অনেক পছন্দ করে। এই কথা শুনে ফাহিম তো চোখ বড় বড় করে তাকালো সবার দিকে। ফাহিম তো ভেবেছিল দিশা হয়তো ভুলে গিয়েছে সব। এখন তো দেখছে সবই উল্টা। ফাহিমের আম্মু হাসি মুখে বলল। এ কথা আল্লাহ বাঁচালেন আমায়। এ ছেলের বিয়ে চিন্তায় প্রায় আমি শেষ। আমিও ভাবছিলাম যে দিশার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, কিন্তু আপনারা কি মনে করবেন সেটা ভেবে আর এগোইনি। তাছাড়া আমারও দিশা মামুনিকে পছন্দ। আমার তরফ থেকে কোনো নিষেধ নেই। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। এখন শুধু ফাহিমের মতামত জানা বাকি। তা ফাহিম, তোমার সিদ্ধান্ত কি বলো? তুমি যা বলবা তাই হবে। ফাহিম চুপ হয়ে আছে। কি বলবে বা বলা উচিত যেন ভেবেই পারছে না ও। এটা থেকে ওর আম্মু বলেন। কিরে ফাহিম, কিছু বল। দেখ, এবার যদি তুই বিয়ে করতে রাজি না হোস, আমি কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাব। ফাহিম কিছুক্ষণ ভেবে বলল। আপনারা যা ভালো মনে করেন, আমার আর কিছু বলার নেই। বলেই ফাহিম উঠে ছাদে চলে গেল। পেছন থেকে সবাই জোরে আলহামদুলিল্লাহ বলে উঠল। ফাহিম ছাদে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎই দিশা পেছনে এসে একটা কাশি দিল। ফাহিম ঘুরে দাঁড়ালো। তারপর দিশা বলল। আপনি কি আমাকে পছন্দ করেন না? বিয়েতে কি জোর করে রাজি হয়েছেন? যদি বলি হ্যাঁ, তাহলে কি করবে? দিশা কিছুক্ষণ চুপ হয়ে রইল। তারপর বলল।
দেখুন, আপনি বলেছিলেন এসব প্রেম ভালোবাসা ভালো না, তাই ওই দিন আমি আর কিছুই বলিনি। আমি সোজা গিয়ে বাবা মাকে আপনাকে পছন্দ করি ওইটা বলি। ওনারাও রাজি হন, আর তারপর আজকে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, যে এটা আপনার করার কথা ছিল। আমি কিন্তু আপনার কথাতেই থেকেছি, নো লাভ নো প্রেম, সোজা বিয়ে। ফাহিম এবার দিশার কথাই হাসলো। মেয়েটা বড্ড কথা জানে। হাসছেন কেন? তোমার কথা শুনে দেখতে পিচ্ছি হলেও কথাবার্তা অনেক পাকা। ও হ্যালো, পিচ্ছি কাকে বলছেন? হ্যাঁ, আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয় আপনার? ইন্টারে পড়া মেয়েকে আপনার কাছে পিচ্ছি মনে হয়? তাহলে কি বুড়ি? বুড়ি কেন হবে? আমি একটা তরুণী। ও আচ্ছা, তুই না বলে জানতাম না। তাই সব প্রেম ভালোবাসা মাথায় আসলো কিভাবে? আপনাকে দেখে। আমাকে দেখে? এমন সুন্দর হ্যান্ডসাম ছেলেকে দেখলে কে না প্রেমে পড়বে? এটা একটু বেশি হয়ে গেল না? মোটেই না। এখন সব কথা বাদ, এখন বলেন বিয়ে করবেন কিনা? যদি বলি না তাহলে কি করবা? ছাদ থেকে লাফ দিব। ওকে, তাহলে দাও আমি দেখি। আপনি কি চান বিয়ের আগেই বিধবা হয়ে যেতে? ফাহিম এবার জোরে জোরে হাসতে লাগলো দিশার কথা শুনে। প্লিজ প্লিজ থামো আর না। তাহলে বলেন বিয়ে করবেন? বলে তো আসলাম নিচে। ওইটা তো আপনি নিজের ইচ্ছেই বলেননি, এখন আমার সামনে বলেন। কে? উফ, এবার কিন্তু সত্যি রাগ হচ্ছে। এবার আপনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব। কুল কুল। এত তো আইসক্রিম কাকে খাওয়ালাম? মানে? এই যে অল্পতেই মাথা গরম হয়েছে। আইসক্রিমে ভেজাল ছিল তাই। এখন বলেন বিয়ে করবেন? আচ্ছা বাবা, বলছি করব। এভাবে না, তো কিভাবে? হাঁটু গেড়ে প্রপোজ করেন। কি প্রপোজ? কিন্তু আমি তো এর আগে কখনো কাউকে করিনি। করেননি, আমাকে এখন করবেন। কিভাবে করে আমি জানি না। কয়দিন আগে যে চিঠি দিয়েছিলাম সেটার উত্তর এখন দিন। ওকে, আমি তোমাকে ভালোবাসি। সত্যি? সত্যি। কিন্তু আপনি তো কিছুদিন পর বিদেশে চলে যাবেন আমাকে রেখে। একা কেন যাব? গেলে তোমাকে নিয়ে যাব। না, আমি যাব না। কেন? কেন কি? আপনার আব্বু আব্বু, আমার আব্বু আব্বুকে একা রেখে আমি ওখানে গিয়ে থাকতে পারবো না, আর এখানে আপনাকে ছাড়া। আপনি বিদেশে যাওয়া ক্যান্সেল করুন, দেশেই থাকেন, কিছু একটা চাকরি বা ব্যবসা করবেন। কিন্তু আবার কিন্তু? আমি যেইটা বলেছি সেটাই, যদি না মানেন আমাকে আর পাবেন না, বলে দিলাম। ওকে ওকে ম্যাডাম, আপনি যা বলবেন। বাইরে যাওয়া ক্যান্সেল। সত্যি তো? आपकी हुक्म है, मानना तो पड़ेगा। দিশা হেসে ফাহিমকে জড়িয়ে ধরলো। এমন সময় দিহান চলে আসলো। আয় হায় স্যার। দিহানের আওয়াজ শুনে ফাহিম আর দিশা দুজনেই সরে গেল। আমি কিছু দেখিনি স্যার। আরে স্যার কাকে বলছি? এখন তো আপনি আমার দুলা ভাই। জি শালা সাহেব। এতদিন আপনি আমাকে জ্বালিয়েছেন, শুধু স্যার লাগেন বলে কিছু বলিনি। এখন তো আপনি আমার দুলা ভাই লাগেন। এখন বুঝবেন আমি কি জিনিস। ওরে শালা, মুখে দেখছি খই ফুটছে। শোনো রাখেন, শোনো রাখেন, শোনো রাখেন, আমি বিদেশে যাব না এখন থেকে। এখন থেকে আপনাকে পড়াবো, আর মাসে যে স্যালারি পাবো সেটা দিয়ে তোমার বোনকে আইসক্রিম কেন। না, এটা আমি মানি না। ফাহিম আর দিশা হাসতে লাগলো। দিহান মুখ ভেঙচি দিয়ে নিচে নেমে চলে গেল। তারপর দুই পরিবারের কথা অনুযায়ী ওদের বিয়ে হয়। দিশা পড়াশোনা চালিয়ে যেতে লাগলো, আর ফাহিম বাবার ব্যবসা দেখাশোনা করতে লাগলো। ভালোই যাচ্ছে দুজনের ভালোবাসার দিনগুলো।